1971 সালের পরে বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মুন্সিগঞ্জের যে ঘটনাটা আমরা নিজেরাও একে ধিক্কার জানাই, কোনোভাবেই এটি আমরা মেনে নেব না। অপরাধীদের দ্রুততম সময় শাস্তি হতে হবে, এটা আমাদের স্টেটমেন্ট। কিন্তু পরবর্তীতে গিয়ে দেখলাম এটি একটি পারিবারিক দ্বন্দ্ব। এই 74 লাখ টাকা নিয়ে যে ধরা খেলো, তার তো যে তার যে অফিস রুম কোনটা এটি তো আমরা জানতে পারলাম না। আমাদের সে যে এত বড় ব্যবসায়ী, সে যে মানে গুপ্ত ব্যবসায়ী, একে বলা হবে গুপ্ত ব্যবসায়ী, কারণ তিনি ব্যবসা করেন গুপ্তভাবে, যে ওই এলাকার লোকজন কেউ জানেন না, তার প্রতিবেশী জানেন না, তার পরিবারের লোকজনও জানে না। তো এই ধরনের গুপ্ত ব্যবসায়ীর 74 লাখ টাকা নির্বাচন আগের দিন প্রয়োজন হয়, তো তার অফিস রুমটা আমাদের জানতে হবে না যে তার কি ডেকোরেশনটা। পাগল হয়ে যাবি। বিএনপি নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থে অর্থনীতিতে, শিক্ষায়, আপনি কৃষি সেক্টরে বলেন, সবগুলো সেক্টরে ইনশাআল্লাহ অভূতপূর্ব পরিবর্তন জনাব তারেক রহমান নিয়ে আসবে। এই বিশ্বাস সাধারণ জনগণ বিশ্বাস করে। এই বিশ্বাস থেকেই আমরা এই দলের পেছনে আমাদের জীবনে সবগুলো সময় দিয়েছি এবং এখন একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে। আমি তাদেরকে আহ্বান জানাবো, তারা দয়া করে যেন তাদের এই ধরনের যে ধরনের ষড়যন্ত্রমূলক রাজনীতিতে তারা নেমেছে, দয়া করে তারা কিন্তু ব্যাক করতে হবে। আপনি এই ষড়যন্ত্রমূলক রাজনীতি কিন্তু নতুন না। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পরপরই সেদিন থেকে তারা প্রতারণামূলক রাজনীতি শুরু করেছে। তারা বলেছে বিএনপির ছাত্র দলের 0% কন্ট্রিবিউশন, 100% সেলিব্রেশন নাকি আমরা করছি। তো পরবর্তীতে 2-3 দিনের মাঝে যখন সব কিছু বের হয়ে আসলো যে আমাদের ছাত্র দলের আমরা সকল নেতাকর্মীদের আমাদের গুম শহীদ কতজন হয়েছে, আমরা তখন লিস্ট পাবলিশ করলাম, দেখা গেল যে 142 জন ছাত্র দলের নেতা কর্মী সমর্থক এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে। আমাদেরকে বলা হয়েছে আমরা নাকি 0% কন্ট্রিবিউশন নাকি রেখেছি। পরবর্তীতে আমাদের যখন ফুটেজগুলো আসলো আন্দোলন সংগ্রামের বিভিন্ন মাধ্যমে, কারণ ওই সময় তো বুঝতেই পারেন যে ইন্টারনেট প্রবলেম নানা আসা শুরু হলো, তখন তারা বললো যে না, তারা নাকি ফুটেজের জন্য নাকি আন্দোলন নাকি করে নেয়। তারা ঘরে বসে কেউ মোবাইলে আন্দোলন করেছে, কেউ বুদ্ধি পরামর্শ দিয়ে আন্দোলন করেছে। আচ্ছা ঠিক আছে, আমরা তো মেনে নিয়েছি ভাই, আপনাদের এই অপকৌশল নিয়েছিলেন ছাত্রলীগের পদে থেকে, আমরা তো এগুলো নিয়ে বেশি অ্যানালাইসিস করি না, কারণ আমরা এই ধরনের নোংরা পলিটিক্সটা ছাত্রদল করে না। এই যে আপনাদের মতো ছোটো কোনো ঘটনাকে বানিয়ে বিশাল ফুলে ফাঁপিয়ে বানিয়ে অনেক বড় কিছু দেখানো, প্রজন্মকে বিভ্রান্ত করার কাজে আমাদের তো কোনো ইনভেস্টমেন্ট নাই, আমাদের ওরকম কোনো সেল নাই, যেটা আপনাদের শত শত সেল আছে, শত শত ইউটিউবার আছে যে প্রপাগান্ডা ছড়ানো দেন, আমাদের নেই। আপনারা মুখে ইসলাম বললেও পুরোপুরি ইসলাম বিরোধী এবং ইহুদি স্টাইলের পলিটিক্সটা তারা করে, কিন্তু আমরা শতভাগ ইসলামপন্থীদের রাজনীতিটা আমরা করি। এই কারণে আমাদের মধ্যে মিথ্যাচার, তারপর অনাচার, এগুলো কিন্তু আমাদের নেই। তারপর 5 আগস্টের পরপর থেকে এই 1.5 বছরে আমাদের বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে এমন কোনো কথা নেই যে তারা বলে নেই, এমন কোনো মিথ্যাচার নেই যে তারা করে নেই। তারা অব্যাহত প্রপাগান্ডা তার নামে আজকের দিন পর্যন্ত অব্যাহত রেখেছে। তার অপরাধ কি? তার অপরাধ একটি, তার অপরাধ হলো তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন, অনেকগুলো প্রজেক্ট সম্পন্ন করেছেন স্বাস্থ্য খাতে। তিনি তাদেরকে কাজে লাগাবেন যারা বিশ্বব্যাপী এই স্বাস্থ্যে ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন। তাদেরকে আপনি দেখবেন যে কাদেরকে তিনি উপদেষ্টা সহ নিযুক্ত করেন, এবং এই খাতগুলোতে শিক্ষা খাতেও সেম, সবগুলো সেক্টরে তার অ্যানালাইসিস রয়েছে, স্টাডি রয়েছে। অর্থাৎ জামাত শিবির যে অপকর্মের কাজে যেভাবে সময় ব্যয় করে, তিনি আমাদের জনাব তারেক রহমান তিনি দীর্ঘ সময়ব্যাপী এই বাংলাদেশে এই সবগুলো বিষয় নিয়ে পাইলট প্রজেক্ট সম্পন্ন করেছেন। সেই কারণে কিন্তু তিনি দেখবেন এই মন্ত্রিসভা গঠনের পরপরই কাজে নেমে যাবেন। এই শুরু থেকেই তারা এটা বুঝতে পেরে, শুরু থেকেই তারা, আপনি দেখেন যে 1971 সালের পরে বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একদমই হানাহানি হয়নি, একদমই আপনার কোনো ধরনের কোনো কারচুপি বলেন কিংবা কোনো প্রকার কারচুপির বিষয়ে অবশ্য সুস্পষ্ট অভিযোগ রয়েছে, বাট হানাহানি, রক্তপাত, যেগুলো খুনাখুনি আমরা যেগুলো দেখেছি নির্বাচনের দিন, সেগুলো কিন্তু আমরা পরের দিন হয়নি। কিন্তু এখন তারা এগুলো কোনো ইস্যু না পেয়ে এই কথা স্বীকার করবে না। সামান্য কিছু ঘটনা ঘটলো, যেমন মুন্সিগঞ্জের যে ঘটনাটা, আমরা নিজেরাও একে ধিক্কার জানাই, কোনোভাবেই এটি আমরা মেনে নেব না। অপরাধীদের দ্রুততম সময় শাস্তি হতে হবে, এটা আমাদের স্টেটমেন্ট। কিন্তু পরবর্তীতে গিয়ে দেখলাম এটি একটি পারিবারিক দ্বন্দ্ব, এটি একটা পারিবারিক দ্বন্দ্বের মধ্যেই এই ঘটনাটি ঘটেছে। এবং আপনি তো ওই হাতিয়ার ঘটনাটা জানতে পারছেন ইতিমধ্যেই, এখন পর্যন্ত সঠিক তথ্য জানতে পারেনি। আমাদের তো আরও অনেক কিছু জানার আগ্রহ রয়েছে।
এই ৭৪ লাখ টাকা নিয়ে যে ধরা খেলো, তার তো যে তার যে অফিস রুম কোনটা এটি তো আমরা জানতে পারলাম না। আমাদের সে যে এত বড় ব্যবসায়ী, সে যে মানে গুপ্ত ব্যবসায়ী, একে বলা হবে গুপ্ত ব্যবসায়ী, কারণ তিনি ব্যবসা করেন গুপ্তভাবে, যে ওই এলাকার লোকজন কেউ জানেন না, তার প্রতিবেশী জানেন না, তার পরিবারের লোকজনও জানে না। তো এই ধরনের গুপ্ত ব্যবসায়ীর ৭৪ লাখ টাকা নির্বাচন আগের দিন প্রয়োজন হয়, তো তার অফিস রুমটা আমাদের জানতে হবে না যে তার কি ডেকোরেশনটা, তার ওই সোনামণি ড্রেস হাউস ব্যতীত আর কি কি আছে আমাদেরকে জানা প্রয়োজন না? তো স্বচ্ছতাটা আপনাদের কোথায়? আপনাদের স্বচ্ছতা নেই তো। এটা তো ধরা খেয়েছে, আর যেগুলো ধরা খায়নি সেগুলোর কী অবস্থা দেখেন। একটা জেলা জামাতের আমির, একটা স্কুল, একজন শিক্ষক, যিনি ৭৪ লাখ টাকা নিয়ে ধরা খেলেন, তো এটা তো ধরা খেয়েছে বিদায় জানতে পেরেছি। আর যে জেলা জামাতের আমিরগুলো এই ধরনের কোটি কোটি টাকা নিয়ে গিয়ে তারা যে বিগত সময়ে বিতরণ করেছে, যেগুলো আমরা অভিযোগ করেছি,